কোমায় থাকা রোগীর যত্ন নেওয়া সব নার্স একে একে গর্ভবতী। এটা কাকতালীয় নাকি অন্য কিছু, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রথম পর্ব দেখেছেন তারা বুঝবেন, আর যারা প্রথম পর্ব দেখেননি তাদের বুঝতে একটু হলেও সমস্যা হবে। যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই দয়া করে আমার প্রথম পর্বটি দেখে আসবেন। ডক্টর রুম থেকে বের হওয়ার সময় রাশেদকে বলল, আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে আমি আবারও আসবো এবং এসে দেখেই ছাড়বো। এটা বলে ডক্টর চলে গেল। ডক্টর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং একটা চেয়ারে বসে ভাবতে শুরু করলো, এটা কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, সব নার্স কেন একে একে গর্ভবতী হয়ে পড়ছে, এটা আমাকে জানতেই হবে। আর কেনই বা রাশেদ এরকম হলো, কি আছে ওই ঘরে। এটা ভাবতে ভাবতে রাশেদের চোখে ঘুম চলে এলো। রাশেদ ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা উঠে দেখে সূর্য উঠে গেছে। তখন রাশেদ সবগুলো ফাইল বের করে একে একে সব ফাইল চেক করতে শুরু করলো। প্রথম ফাইলটা বের করে সে দেখলো রাশেদ একটা কার গাড়িতে ছিল, সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে খালের মধ্যে পড়ে যায়, আর সেই গাড়িতে ছিল রাশেদ একাই। তখন আরেকটা ফাইল বের করে, ফাইলটিতে ছিল কিছু লোকের বয়ান আর পুলিশের কিছু কথা। সেখানে দেখতে পেল রাশেদ একা ছিল না, সেই গাড়িতে আরও দুজন ব্যক্তি ছিল, কিন্তু সে ব্যক্তি ছিল অস্পষ্ট। তাদের শুধু ছায়া দেখা গেছে, তাদের চেহারা দেখা যায়নি। অনেকেই বয়ান দিয়েছে যে আমরা হয়তো ভুল দেখেছি। তখন আরেকটা ফাইল বের করলো, আরেকটা ফাইলে দেখলো যে ওই ফাইলটিতে লেখা ছিল এই গাড়িতে 3জন ব্যক্তি ছিল, কিন্তু একজনকে দেখা গেছে আর দুজনের কথা শোনা গেছে, শুধু ছায়া দেখা গেছে। সেখানে ছোট্ট করে লেখা ছিল ডক্টর শামসুল হক। তখন সে চিন্তায় পড়ে গেল, ডক্টর শামসুল হক তো এই হসপিটালে নেই। সে হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিয়েছে 4 বছর আগে, যখন এই রাশেদ অ্যাক্সিডেন্ট করেছিল। কিন্তু কেন সে চাকরি ছেড়ে দিয়েছে এটা আজও জানা যায়নি। সে হঠাৎ করেই চাকরি থেকে চলে গিয়েছিল। তখন তার মাথায় চিন্তা আসলো যে আমি এই ডক্টরের সাথে দেখা করব। ডাক্তার বসে বসে ভাবতে থাকলো, হ্যাঁ আজকেই আমি শামসুল হক ডাক্তারের সাথে দেখা করব। যে কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে সে রুম থেকে বের হয়ে চলে গেল এবং শামসুল ডক্টরের কাছে। সে ভাবলো আজকেই আমি কথা বলবো। যাওয়ার আগে তার হঠাৎ করেই মনে হলো, আমি যে রাশেদের রুমে রাত 2টার পরে ছিলাম সেই রেকর্ডটা আমি দেখতে চাই। তখন একটা নার্সকে ডাক দিয়ে বলল, নার্স এই মুহূর্তে আমার 105 নম্বর ওয়ার্ডের রুমের আমি কিছু তথ্য দেখতে চাই, ওখানে রাত 2টার পরে কি হয়েছে ওটা আমাকে দেখাও। তখন নার্সটি এসে বলল যে স্যার ওখানকার সব সিসি ক্যামেরা বন্ধ ছিল, রাত 2টার পরে কি হয়েছে সেগুলো ওঠেনি, কোনো রেকর্ড হয়নি। তখন সে চিন্তায় পড়ে গেল, কেন, আমি তো নিজে স্বয়ং ওখানে ছিলাম, তাহলে কেন রাত 2টার পরের ঘটনা কোনো কিছু রেকর্ড হয়নি। সে আবারও ছুটে গেল, ওখানে গিয়ে দেখলো সত্যিই সিসি ক্যামেরাটা বন্ধ হয়ে আছে, আর রাত 12টার পরে যে ঘটনা ঘটেছে শুধু সেটুকুই ছিল, কিন্তু রাত 1টার পরের থেকে কোনো ঘটনা রেকর্ড হয়নি। কিন্তু ডাক্তার তো রাত 2টার পরের ওই রুম থেকে বের হয়েছে, তাহলে কেন এরকম হচ্ছে। তার মাথায় আরও চিন্তা বেড়ে গেল। সে ভাবলো আর থামা যাবে না, আমি কোন পথে হাঁটছি, আমি কি করছি, এটা আমাকে জানতেই হবে। আসলে এই রাশেদটা কেন এরকম হচ্ছে, আর সে দীর্ঘ 4 বছর যাবৎ কেনই বা একইভাবে পড়ে আছে। সে মরছেও না, আবার সে খাওয়া দাওয়া ছাড়াই, কোনোভাবে ছাড়াই একইভাবে রয়েছে। আবার এরকম দুর্ঘটনা ঘটছে, একে একে সব নার্স গর্ভবতী হয়ে যাচ্ছে, আর সবাই আতঙ্কিত আছে। 5 নম্বর রুমে কি হচ্ছে এটা আমাকে জানতেই হবে। সে মনে মনে চিন্তা করে, আজকে রাতেই আমি এখানে থাকবো, তার আগে আমি ডক্টর শামসুল হকের সাথে কথা বলবো। এটা বলে সে সাথে সাথে চলে যায় ডক্টর শামসুল হকের কাছে। তার চেম্বারে গিয়ে তাকে সালাম দেয়। সালামের উত্তর দিলে সে পরিচয় দেয় যে আমি অমুক হসপিটালের ডক্টর। শুনেই শামসুল হক চমকে ওঠে, আতঙ্কিত হয়ে যায়। আশেপাশের বাতাস যেন ঠান্ডা হয়ে আসছে, তার হাত পা শীতল হয়ে আসছে। সে কোনো কথার উত্তর দেয় না, শুধু বলে, কেন এসেছেন। তখন বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। বলল, বলেন, কার বিষয়ে কি বলবেন। তখন ডক্টর বলল, আমি রাশেদের বিষয়ে কিছু কথা বলতে চাই। একথা শোনার সাথে সাথে শামসুল হক চমকে উঠলেন, বললেন, রাশেদ, কোন রাশেদ। তখন ডক্টর বলল, ওই যে 4 বছর আগে যখন আপনি চাকরি ছেড়ে চলে এসেছেন, তখন যে একটা রোগী অ্যাক্সিডেন্ট করেছিল, সেই রোগীর বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। সে এখনও কোমায় আছে, তার কোনো সেন্স নেই, কিন্তু সে রাতে জেগে ওঠে, এটা কি হচ্ছে আমি জানতে চাই। তখন শামসুল হক বলছে, এটার বিষয়ে তুমি জানতে চেও না, তুমি কোন পথে হাঁটছো তুমি নিজেও জানো না। এ পথে হাঁটা তুমি বন্ধ করে দাও, কারণ এই পথটা তুমি কখনো খুঁজে পাবে না, এটা একটা ভয়ঙ্কর পথ। তখন সে বলল, না, আমাকে জানতেই হবে, যেহেতু আমি ঢুকে গিয়েছি এই পথে থেকে আমি আর বের হতে পারবো না, এটা আমাকে জানতেই হবে, আমাকে আপনি কিছু হলেও জানান।
তখন সে থেমে গেল, কোনো কথা বলছে না, নিশ্চুপ হয়ে গেল। তখন ডক্টর আবারও বলল, আপনি বলেন, কিছু বলেন একটা, আমাকে জানতেই হবে, আমাকে কোনো ক্লু দেন আপনি। তখন ডক্টর শামসুল হক বলল, যখন প্রথম সে হসপিটালে ভর্তি হয় তখন তার কোনো জ্ঞান ছিল না। হঠাৎ করেই তার জ্ঞান ফেরে এবং অস্বাভাবিক আচরণ দেখা যায়। ঠিক সেই তুমি যেরকম দেখেছো সেরকম। তার মধ্যে হঠাৎই হাঁটা চলাফেরা, কেমন যেন কথাবার্তা, আর সবসময় মনে হতো তার সাথে 2-3 জন আসছে, কিন্তু কাউকে দেখা যেত না। আবার হঠাৎ করেই সে আগে যেরকম ছিল সেরকমই হয়ে যেত। তখন পুরো হসপিটালের লোক সহ আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছিলাম এবং সেদিনই আমি ওই হসপিটাল থেকে চলে আসি, কারণ এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু ছিল না, আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আদৌ মানুষ ছিল নাকি অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না। হসপিটালে সবাই আতঙ্কিত ছিল, সবাই ভয় পাচ্ছিল, আমি নিজেও ভয় পাচ্ছিলাম। সে নিজেই এমন আচরণ করছিল বুঝতেই পারছিলাম না। একবার জ্ঞান ফিরছে, হাঁটা চলাফেরা করছে, আবার সে কোমায় চলে যাচ্ছে। ডক্টর শামসুল হক ডক্টরকে বলে, আপনি যে পথে হাঁটছেন এ পথে হাঁটা বন্ধ করে দেন, কারণ এই পথের খোঁজ আপনি কখনোই পাবেন না, আর এ পথে হেঁটে আপনার কোনো লাভ নেই ক্ষতি ছাড়া, বিধায় আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন। তখন ডক্টর বলে, আমি যখন ঢুকে পড়েছি আমি এই পথ থেকে কখনোই বের হব না। একথা বলেই শামসুল হকের কাছ থেকে সে চলে আসে। এসে একটা নার্সকে ডেকে বলে, আজকে রাত্রে আমি ওখানে থাকবো, আমার সাথে আপনি থাকবেন। তখন বলে, ঠিক আছে স্যার। ঠিক 12টা বাজে, তখন থেকেই ডক্টর অপেক্ষা করছে 105 নম্বর ওয়ার্ডের সামনে, যে আজকে রাত 2টার পর আমি ঢুকবো। যে কথা সেই কাজ। তখন বাজে 1টা, তখনও সে বাইরে অপেক্ষা করছে দরজার সামনে, একটা নার্সও অপেক্ষা করছে। হঠাৎই মনিটরের শব্দ হয়ে উঠল 105 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে রাশেদ আছে। অনেক জোরে জোরে পিপ পিপ শব্দ হতে থাকলো। এই শব্দের জন্য একটা ভয়ঙ্কর শব্দ, প্রত্যেকটা মনিটরে মনে হচ্ছে এত জোরে বিকট শব্দ হচ্ছে যেটা কানে গিয়ে লাগছে। আর তখন অন্যদিকে নার্সরা চেঁচামেচি শুরু করতেছে। প্রত্যেকটা নার্স এসে ডাক্তারকে ডাকছে, ডক্টর, প্রত্যেকটা রুমের মনিটর শব্দ হচ্ছে, প্রত্যেকটা রোগীর হার্টবিট বেড়ে গেছে। তখন ডক্টর কোন দিকে সামলাবে বুঝতে পারছে না। ডক্টর নার্সকে বলে, তুমি 105 নম্বরের রুমের দরজা খোলো। তখন নার্স ভয়ে ভয়ে আস্তে আস্তে করে দরজাটা খুলতে থাকে। দরজা খোলার সাথে সাথে দেখে রাশেদ উঠে বসে আছে। দেখেই তো নার্স একটা চিৎকার দিয়ে ওঠে। তখন ডক্টর আস্তে আস্তে তার রুমে ঢোকে, সে ভয় পায় না। তাকে হেসে বলে, ডক্টর তুমি চলে এসেছো, আমি তোমার জন্য রেডি আছি। সাথে সাথে ঘরের লাইট অফ হয়ে যায়, শুধু মনিটরের হালকা আলো থাকে। ডক্টর নিজেও ভয় পেয়ে যায়, সে আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, কিন্তু বলে, রাশেদ তুমি চিন্তা করো না, আজকে আমি এখান থেকে সব সত্য উদ্ঘাটন না করে নড়ছি না। রাশেদের সাথে আরও 2-3 জন ফিস ফিস করে কথা বলতে থাকে, কিন্তু কারো চেহারা দেখা যায় না, শুধু ছায়া দেখা যাচ্ছে। মনিটরের হালকা আলোতে তাদের ছায়া বোঝা যাচ্ছে। তখন রাশেদের সাথে সাথে আরও 2-3 জন একসাথে বলে ওঠে, ডক্টর তুমি চলে এসেছো, আমরা রেডি আছি, তোমার সাথে আজকে খেলা হবে। ডক্টর তো ভয় পেয়ে যায়, সে চিন্তা করতে থাকে যে আমি তো একা এখানে আছি আর নার্স বাইরে দাঁড়িয়ে আছে, আমি একা কি সব কিছু সামলাতে পারবো? সে বলে, আমি ভয় পাচ্ছি না, আমি একজন ডক্টর, আমি সব দিক সামলে নেব। তখন আরও নার্স এসে ডাক্তারকে চেঁচামেচি করে ডাকতে থাকে, ডক্টর সব রুমে রোগীরা অসুস্থ হয়ে পড়েছে, তার হার্টবিট বাড়তেই থাকছে, তাদের কোনো মতেই সুস্থ করতে পারছি না। তখন রাশেদ হেসে বলে, যতক্ষণ আমরা আছি ততক্ষণ রোগীরা এমনই করবে, আমি যখন কোমায় চলে যাব তখন সব রোগী সুস্থ হয়ে যাবে। রাশেদের সাথে থাকা সব ছায়াগুলোও একই সাথে কথা বলছে, ফিস ফিস করে ওরা কী যেন বলছে। রাশেদ বলছে, তুমি যে পথে হাঁটছো এটা ভুল পথ, তুমি এ পথ থেকে বের হয়ে যাও, আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও, না হলে কিন্তু তোমাদের সমস্যার শেষ থাকবে না। ডক্টরকে রাশেদ বলে, তুমি যদি এই পথ থেকে বের না হও, একমাত্র তোমার জন্যই এখানে সব রোগী মারা যাবে আর সব নার্সও বিপদে পড়ে যাবে। তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তুমি এই রুম থেকে এই মুহূর্তে চলে যাও, আর আমরা যেভাবে আছি আমাদের সেভাবে থাকতে দাও। তখন ডক্টর চিন্তা করে, আজকে আমাকে এখান থেকে বের হতেই হবে, কারণ রোগীদের প্রাণ আমার কাছে অনেক কিছু, আজকের মতো তাদের বাঁচিয়ে নেই, কাল দেখা যাবে যে আমি কি করব, কিন্তু এটা আমি জেনেই ছাড়বো কেন এমন হচ্ছে। রাশেদটা কে, কেন
তার সাথে এমন হচ্ছে, সে সারাদিন ঘুমায় থাকে আর রাত 3টার পর সে সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আর তার সাথে ছায়ার মতো কারা আছে এগুলো না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। কিন্তু আজকে আমি রুগীদের বাঁচিয়েই ছাড়বো। কথা বলে সে দরজা দিয়ে যখন বের হচ্ছিল, তখন রাশেদ একটা কথাই বলে, তুমি আজকের মতো চলে যাচ্ছ বলে তুমি বেঁচে যাচ্ছ। তুমি যদি না যাও সব রোগীরা কিন্তু মারা যাবে, আর তুমি যদি প্রতিদিন এরকম করতে থাকো তাহলে কিন্তু তুমি একটা রোগীকেও বাঁচাতে পারবে না। তাই তুমি এ পথে হাঁটা বন্ধ করো আর আমার খোঁজ না বন্ধ করো। প্রত্যেকটা নার্স যেরকম আমার রুমে এসে আমাকে সেবা যত্ন করছে, তাদের সেভাবেই আসা যাওয়া করতে দাও। আমার সেবা যত্ন তারা করতে থাকুক। তাদের সাথে কি হচ্ছে তুমি এসব নিয়ে একদমই ভাবতে যায় না, তাহলে কিন্তু তোমার জীবনও শেষ হয়ে যাবে। একথা বলেই রাশেদ আগের মতো আবারও কোমায় চলে যায়। তখন ডক্টর রুম থেকে বের হয়ে চলে আসে, আর সময় রাশেদকে বলে আসে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আবারও কালকে 3টার পর এসে তোমার সাথে দেখা করব।